आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ নিয়ে। অভিষেক কাব্যাংশ এর মূল গ্রন্থের নাম মেঘনাদ বধ। মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয় বলো কেউ? মেঘনাদ বধ কাব্যের প্রকাশকাল কত? 1861 খ্রিস্টাব্দ। 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ কাব্যে মোট 9টি স্বর্গ আছে। স্বর্গ মানে কাব্যের অধ্যায়। একটা স্বর্গ মানে হলো দেবলোক, আর একটা স্বর্গ মানে অধ্যায়, কাব্যের অধ্যায়। তো এখানে স্বর্গ বানান দন্তেশ গয়রেব, তাই এর অর্থ হলো কাব্যের অধ্যায়। যেটা দন্তেশয় ব, দন্তেশয় বফলা গয়রেব, সেটা হলো দেবলোক। তো 9টি স্বর্গ আছে। 9টি স্বর্গের মধ্যে আমাদের পাঠ্যাংশ অভিষেক, এই যে কাব্যাংশ, এটি কোন স্বর্গের অন্তর্গত বলো? কোন স্বর্গের অন্তর্গত? প্রথম স্বর্গের অন্তর্গত। প্রথম স্বর্গের নাম কি? প্রত্যেকটা স্বর্গের একটি করে নামকরণ কবি করেছেন। এই প্রথম স্বর্গের নাম অভিষেক। তাহলে প্রথম স্বর্গের নামও অভিষেক আর কাব্যাংশের নামও অভিষেক। এই কাব্যাংশে যেহেতু একটি আখ্যান আছে, তাই এটি একটি আখ্যান কাব্য। মানে এর মধ্যে একটা আখ্যান, এর মধ্যে একটা কাহিনী আছে, গল্প আছে। এবং এই যে আখ্যান, এই যে গল্প, এই যে কাহিনী, এটি কোন গল্পকে নিয়ে, কোন কাহিনীকে নিয়ে রচনা করা হয়েছে? কোন কাব্যের কাহিনী, কোন কাব্যের গল্পকে নিয়ে আলোচনা করা হয়েছে এখানে? রামায়ণ। রামায়ণ কাব্যের যে কাহিনী, সেই কাহিনীকে নিয়েই আধুনিক সময়ের উপযোগী করে, মানে সময়ের যে উপযোগী বা যুগোপযোগী করে এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে রামায়ণের কাহিনীকে নেওয়া হয়েছে, তবে রামায়ণের সম্পূর্ণ অংশ নয়, রামায়ণের সম্পূর্ণ আখ্যান বা কাহিনী নয়। এখানে রামায়ণের কিছুটা অংশ, লঙ্কা কাণ্ডের অংশ, তাও আবার লঙ্কা কাণ্ডের সম্পূর্ণ অংশ নয়, লঙ্কা কাণ্ডের কিছুটা অংশকে নিয়ে এখানে কবি নতুন রূপে, একটা নতুন ভাবনায় উপস্থাপন করেছেন আধুনিকতার প্রেক্ষাপটে। এখন মেঘনাদ বধ কাব্যে যেহেতু একটা আখ্যান রয়েছে, যেহেতু একটা কাহিনী রয়েছে, তো সেই আখ্যান বা কাহিনী সম্পর্কে আমরা সবাই জানি, সবাই অবগত। তবে আমাদের কাব্যাংশ এই অভিষেক শুরু হচ্ছে যে জায়গা থেকে, যে কাহিনী থেকে, তারও আগে কিছুটা অংশ রয়েছে। তো মেঘনাদ বধ কাব্যের শুরু হচ্ছে যে অংশ দিয়ে, যে বিষয় দিয়ে, সেটা হলো বীণা পাণির আখ্যান, বীণা পাণির আহ্বান ও বন্দনা গান দিয়ে শুরু হচ্ছে। বীণা পাণি মানে দেবী সরস্বতী। এই কাব্যের প্রথম শুরু হচ্ছে বীণা পাণি অর্থাৎ দেবী সরস্বতীর বন্দনা গান দিয়ে, দেবী সরস্বতীর আহ্বান বা বন্দনা গীত দিয়েই শুরু হচ্ছে কাব্যের অংশ। এবং শুরুতেই দেখা যাচ্ছে যে স্বর্ণলঙ্কাপুরীর অধিপতি রাজা রাবণ স্বর্ণলঙ্কার সিংহাসনে অর্থাৎ স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট বসে আছেন। স্বর্ণ সিংহাসনে তিনি বসে রয়েছেন। এমন সময় ভগ্নদূত, যার নাম হলো মকরাক্ষর, ভগ্নদূত মকরাক্ষর এসে সেই সভায় রাজা রাবণকে সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? না, তার পুত্র দশানন পুত্র বীরবাহু রাঘবের সঙ্গে অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। তো স্বাভাবিকভাবে পুত্র হত্যার সংবাদ শুনে, পুত্রকে হারানোর সংবাদ শুনে, পুত্রের মৃত্যুর সংবাদ শুনে রাজা গভীরভাবে শোকাহত। তার শোকে তার সভায় যত সভা পরিষদ মন্ত্রী সবাই গভীরভাবে শোকাহত। উপস্থিত ছিলেন মন্ত্রী সারণ, রাবণের মন্ত্রীর নাম হলো সারণ। উপস্থিত ছিলেন মন্ত্রী সারণ। তো মন্ত্রী সারণ হাত জোড় করে রাজা রাবণকে জানালেন যে এই যে মায়াময়
এই যে সংসার, এই মায়াময় সংসারে সুখ দুঃখ সবই বৃথা। এ তো ক্ষণিকের, সুখ আসবে দুঃখ আসবে আর মানুষের মৃত্যু হবে, এটা অবশ্যম্ভাবী। তাই মায়াময় এই জগতে কিন্তু সুখ দুঃখ সবই বৃথা। অতএব রাজা যেন নিজেকে আশ্বস্ত করেন, নিজেকে সান্ত্বনা দেন, নিজে যেন একটু স্থির হন, নিজেকে সামলান। কিন্তু বীর বাহুর এই মৃত্যু সংবাদ রাজাকে অর্থাৎ পিতা রাবণকে এতটাই আঘাত করেছিল, এতটাই বিপর্যস্ত করেছিল, তিনি একেবারে শোকে যেন স্থবির হয়ে গেছেন, একবারে স্থির হয়ে গেছেন, একবারে গভীরভাবে শোকে নিমজ্জিত হয়ে গেছেন। তো বীরবাহুর মৃত্যু কিভাবে হলো সেই কাহিনীও তিনি ওই ভগ্নদূত মকরাক্ষরের কাছ থেকে শুনলেন। তো শোনার পরে তিনি যখন শোকে মগ্ন হয়ে রাজসিংহাসনে বসে আছেন, এমন সময় সেই সভায় উপস্থিত হলেন বীরবাহুর জননী, বীরবাহুর মা। রাবণ গভীরভাবে শোকাচ্ছন্ন এবং রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা তথা বীরবাহুর মা, তো তিনি পুত্রের মৃত্যু সংবাদ শুনে গভীরভাবে শোকাহত, শোকে একেবারে আলুথালু বেশ অবিন্যস্ত। তো সেই অবস্থাতে তিনি রাজসভায় প্রবেশ করে শোকের ঝড় বইয়ে দিলেন। মানে রাজসভা তার শোকে যেন একেবারে নিথর হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। স্ত্রীর কান্নায় ব্যথিত, অন্যদিকে পুত্র হারানোর শোকে গভীরভাবে শোকাহত রাজা রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন, অত্যন্ত রুষ্ট হয়ে উঠলেন। রোষে ক্রোধে অভিমানে তিনি গর্জন করে উঠলেন এবং গর্জন করে উঠে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং রাজ্যে যত বীর যোদ্ধারা ছিলেন সেই বীর যোদ্ধাদেরকে যুদ্ধযাত্রায় যাওয়ার জন্য, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বীর সাজে সেজে উঠতে বললেন। তো যখন দশানন রাজা রাবণের এই যুদ্ধযাত্রার আয়োজনের আদেশ শুনে বীর রাক্ষসেরা রণসাজে সেজে উঠছে, হস্তি বাহিনী, গজ বাহিনী, পদাতিক বাহিনী, রথবাহিনী, এরা যখন সুসজ্জিত হয়ে উঠছে, সেজে উঠছে, তাদের পদভরে, তাদের পায়ে চাপে গোটা লঙ্কাপুরী যেন টলছে, টলায়মান, কাঁপছে। চারদিকে জুড়ে একটা যুদ্ধের উন্মাদনা তৈরি হয়েছে। তো গভীর এই যে উন্মাদনা, এই যে বীর পদভরে লঙ্কাপুরী কম্পিত, রণবাদ্য বেজে উঠেছে, সমস্ত বাহিনী গর্জন করে উঠেছে এবং স্বর্ণলঙ্কাপুরী টলছে, কম্পিত হচ্ছে। সেই কম্পন স্বর্ণলঙ্কার থেকে গিয়ে পৌঁছেছে কোথায় না সমুদ্রের অতলে, সমুদ্রের অভ্যন্তরে, সমুদ্রের গভীরে গিয়ে, সমুদ্রের তলে গিয়ে পৌঁছেছে। এবারে সমুদ্রের তলে কে থাকেন না সমুদ্রের তলে থাকেন বরুণের স্ত্রী, বরুণের স্ত্রী। তো বরুণের স্ত্রীর প্রবাল আসনে তিনি বসে আছেন, প্রবাল আসন, বরুণের স্ত্রীর প্রবাল আসনে গিয়ে সেই কম্পন পৌঁছলো। স্বাভাবিকভাবে এইরকমভাবে কম্পিত হচ্ছে কেন, সমুদ্র কম্পিত হচ্ছে, সেই কম্পন এসে পৌঁছেছে, এর কারণটা কি? সেই কারণ জানার জন্য তিনি, অর্থাৎ তিনি মানে বরুণের স্ত্রী, তিনি তার সখীর কাছ থেকে জানতে চাইলেন যে এর কারণ কি, কেন এরকমভাবে কম্পিত হচ্ছে সমুদ্র। এই কারণ জানার জন্য তিনি তার সখীকে পাঠালেন যে এই রকম পরিস্থিতি কেন। তার সখী খোঁজ নিয়ে জানালেন যে লঙ্কাপুরীর অধিপতি রাজা রাবণ তাঁর বীর পুত্র বীরবাহুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং যুদ্ধের সাজে সেজে উঠছে, তাই বীরদের পদভারে লঙ্কাপুরী কম্পিত হচ্ছে, তারই কম্পন এটা। এদিকে ওই বরুণের স্ত্রীর যিনি
সখী তিনি আবার দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী আবার বরুণের স্ত্রীর সখীও, তো তার প্রিয় সখী। তো প্রিয় সখী দেবী লক্ষ্মীর কাছে জানতে চাইলেন বরুণের স্ত্রী যে এরকম লঙ্কাপুরীর অবস্থা কেন। তো তখন বারুণীকে, মানে এই বরুণের স্ত্রী বারুণী, তো বারুণীকে খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য, আসল কার সংবাদটা দেওয়ার জন্য দেবী লক্ষ্মী নিজেই উপস্থিত হলেন। কোথায়? না লঙ্কাপুরীতে। তো লঙ্কাপুরীতে উপস্থিত হয়ে তিনি দেখলেন কি না, লঙ্কাপুরী প্রায় বীর শূন্য হয়ে গেছে। লঙ্কাপুরীর যে বীরেরা অনেকেই মারা গেছে, বীর শূন্য, আর বাকি যারা তারা হচ্ছে সুসজ্জিত হয়ে উঠেছে। তো তার মধ্যে বীর শূন্য বলতে বীরবাহুর মৃত্যু হয়েছে। এর আগে তো রাবণের বীর ভাই বীর অনুজ কুম্ভকর্ণের মৃত্যু হয়েছে। ওদিকে আর এক বীর পুত্র অর্থাৎ রাজা রাবণ এবং মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ সেই মুহূর্তে লঙ্কাপুরীতে অনুপস্থিত। তার মানে লঙ্কাপুরী প্রায় বীর শূন্য। তো সেই বীর শূন্য অবস্থাতে রাজা রাবণ অন্যান্য রাক্ষসদেরকে নিয়ে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সুসজ্জিত হয়ে উঠেছে। তো এই অবস্থাটা তিনি জানালেন দেবী বারুণীর কাছে এবং নিজে মানে দেবী লক্ষ্মী নিজেই লঙ্কাপুরী থেকে উপস্থিত হলেন। কোথায়? না লঙ্কাপুরী থেকে বহু দূরে, যেখানে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ বীরের সাজে নয় প্রমোদ সাজে, অর্থাৎ গলায় ফুলের মালা, হাতে সোনার বালা আর কানে কুণ্ডল। তো এই প্রমোদ সাজে তিনি নিজেকে সুসজ্জিত করে প্রমোদ উদ্যানে বামা দলের মাঝে প্রমোদ বিহারে রত। প্রমোদ বিহারে অর্থাৎ বিলাসে মত্ত। অথচ লঙ্কাপুরীর যেই ঘোর দুর্যোগ ঘনিয়ে এসেছে, সেই দুর্যোগ সম্পর্কে, সেই সংকট সম্পর্কে ইন্দ্রজিৎ এতটুকু অবগত নয়। তো প্রমোদ উদ্যানে উপস্থিত হয়ে দেবী লক্ষ্মীর বেশে নয়, বলো কার বেশে উপস্থিত হলেন ইন্দ্রজিতের কাছে? প্রভাষা ইন্দ্রজিতের কে হন? প্রভাষা ইন্দ্রজিতের কে হন? মেঘনাদের ধাত্রী, ধাইমা, ধাত্রী। তাহলে প্রভাষার বেশ ধরে, ধাত্রী প্রভাষার বেশ ধরে দেবী লক্ষ্মী উপস্থিত হলেন ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ তখন স্বর্ণ সিংহাসনে, সোনার আসনে বসে রয়েছেন। তাহলে দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাষার বেশ ধরে ইন্দ্রজিতের সম্মুখে, আর ইন্দ্রজিৎ তখন স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট। তো সেই সিংহাসন থেকে নেমে এসে ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মীকে, মানে ধাত্রীর বেশধারী, ধাত্রী প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মীকে প্রণাম করে তিনি লঙ্কার কুশল সংবাদ জানতে চাইলেন। তাহলে আমাদের পাঠ্যাংশ অভিষেক, আমাদের কাব্যাংশ অভিষেক এর ঠিক আগে এই অংশটুকু রয়েছে প্রথম স্বর্গে। প্রথম স্বর্গ অভিষেকে এই অংশটুকু রয়েছে, তারপরেই আমাদের কাব্যাংশ অভিষেক শুরু হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এবারে তোমরা প্রত্যেকে বইটা সামনে রাখবে, অভিষেক এই কাব্যাংশটাকে সামনে রাখো। এবং এর আগে আলোচনা করা হয়ে গেছে যে অভিষেক কাব্যাংশে যত শব্দার্থ আছে, যত কঠিন কঠিন শব্দ আছে, তার অর্থ সবই আলোচনা করা হয়ে গেছে এবং প্রত্যেকের আশা করি তোমাদের মুখস্থ রয়েছে। আর মুখস্থ থাকলেই এটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যখন প্রশ্নের উত্তর তৈরি করবে তখন তো কোনো সমস্যাতেই পড়বে না, কোনো রকমের অসুবিধায় পড়বে না। তো তোমরা এখন লাইনের দিকে তাকাবে, লাইনের মানেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। অভিষেক, কবি মাইকেল মধুসূদন দত্ত। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক আসন ত্যাজি, আমি পড়াতে পড়াতে মাঝে মাঝে প্রশ্ন করব। কনক আসন ত্যাজি, কনক আসন, কনক মানে কি? সোনা। তাহলে কনক আসন মানে সোনার আসন, স্বর্ণ সিংহাসন,
সোনার আসন, সোনার আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে সোনার আসনে উপবিষ্ট ছিলেন ইন্দ্রজিৎ। তো সেই সোনার আসনে উপবিষ্ট ইন্দ্রজিতের সম্মুখে যখন ধাত্রী প্রভাসার বেশ ধরে দেবী লক্ষ্মী তাকে দেখে তিনি সোনার সিংহাসন ত্যাগ করে নেমে এলেন। কে নেমে এলেন না বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। বীরেন্দ্র কেশরী, কেশরী মানে কি? সিংহ, সিংহ, কেশরী মানে সিংহ। আর বীরেন্দ্রকে যদি আমরা ভাঙি, বীরদের মধ্যে ইন্দ্র, ইন্দ্র মানেই শ্রেষ্ঠ, আর বীরেন্দ্র মানে বীরদের মধ্যে শ্রেষ্ঠ। যে বীরদের মধ্যে শ্রেষ্ঠ তার পরাক্রম কার মতো না কেশরীর মতো। কেশরীর সঙ্গে তুলনীয় মানে কেশরী মানে সিংহ, সিংহের মতো পরাক্রমশালী বীর শ্রেষ্ঠ কে না ইন্দ্রজিৎ। বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ কেশরী অর্থাৎ সিংহের ন্যায় পরাক্রমশালী, তিনি সোনার সিংহাসন ত্যাগ করে নেমে এলেন। নেমে এসে প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। প্রণমিয়া মানে প্রণাম করে, প্রণাম করে। এখানে ইন্দ্রজিতের চরিত্রের আমরা মহৎ গুণ দেখতে পাচ্ছি। তিনি বড়দেরকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন এবং প্রণাম নিবেদন করে তিনি তার চরিত্রের মহত্ত্বতাকে প্রকাশ করছেন। তাহলে ধাত্রী প্রভাসার বেশে দেবী লক্ষ্মীকে প্রণাম করে তিনি জানতে চাইলেন কি হেতু মাতো, মাতো সম্বোধন করে, মাতো মা, মাতা সম্বোধন করে তিনি জানতে চাইলেন কি হেতু অর্থাৎ কি কারণে গতি তব আজি এ ভবনে, এই ভবনে আমার এই গৃহে আমার এই স্থানে তোমার আগমনের কারণ কি, তোমার গতির অর্থাৎ তোমার আগমনের হেতু কি, কারণ কি, কি কারণে তুমি উপস্থিত হয়েছ, কি কারণে তুমি এসেছো। কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ নিজেকে দাস রূপে প্রতিপন্ন করলেন। দাস, দাস মানে ভৃত্য, সেবক। মায়ের কাছে তো সন্তান দাস তুল্য, সন্তান মায়ের কাছে ভৃত্য তুল্য। সন্তান তো মায়ের সবসময় বাধ্য, সে বাধ্য ভৃত্য, বাধ্য সেবক, বাধ্য দাসের মতো সর্বক্ষণ তার সেবা করে চলবেন। তাহলে ইন্দ্রজিৎ নিজেকে দাস রূপে তুলে ধরে তিনি বললেন যে কহ দাসে লঙ্কার কুশল। দাসকে মানে আমাকে অর্থাৎ ইন্দ্রজিৎকে যেন বলেন লঙ্কার কুশল। কুশল মানেই, কুশল মানে কি? হ্যাঁ, কুশল মানেই ভালো সংবাদ, মঙ্গলবার্তা। কিন্তু লঙ্কার কুশল সংবাদ জানতে চাইলো, কুশল জানতে চাইলো লঙ্কার সব কিছু ভালো আছে তো, লঙ্কার সব খবরাখবর ভালো তো। মায়ের উপস্থিতি, তার মানে হয়তো মনের মধ্যে একটা আশঙ্কা জেগেছিল, তার জন্যই তিনি নিঃসন্দেহান হওয়ার চেষ্টা করছেন, সন্দেহ দূর করার চেষ্টা করছেন যে লঙ্কার সব কিছু ভালো কিনা, লঙ্কার কুশল সংবাদ জানতে চাইলেন। কিন্তু যে সংবাদ দেবী লক্ষ্মী দিলেন সেটা মোটেও লঙ্কার কুশল সংবাদ নয়, মোটেও লঙ্কার মঙ্গল বা ভালো সংবাদ, ভালো বার্তা বা খবর নয়। লঙ্কাপুরীর যে খবর, লঙ্কাপুরীর যে সংবাদ এখন তিনি উপস্থাপন করছেন, সেই সংবাদ লঙ্কার জন্য অত্যন্ত সংকটের, অমঙ্গল সূচক। শির ও চুম্বি, শির চুম্বন করে, মাথায় স্নেহ সূচক চুম্বন, আশীর্বাদ সূচক চুম্বন করে, স্নেহ সূচক বা আশীর্বাদ সূচক চুম্বন করে, অর্থাৎ মা সন্তানকে যে স্নেহাশিস সহ চুম্বন করে সেই স্নেহাশিস চুম্বন। তো স্নেহ চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা। অম্বুরাশি, অম্বু মানে কি? জল। তাহলে অম্বুরাশি তার মানে জলরাশি। অম্বুরাশি সুতা, সুতা মানে কি? সুতা মানে কন্যা, সুতো মানে পুত্র আর সুতা মানে কন্যা। তাহলে অম্বুরাশি সুতা, অম্বু মানে জল, জলরাশি, জলরাশি মানে এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। তাহলে অম্বুরাশি সুতা মানে জলরাশির কন্যা, এখানে সমুদ্রের কন্যা, সমুদ্র কন্যা। কাকে বলা হয়েছে সমুদ্র কন্যা? দেবী লক্ষ্মী। তাহলে অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তরীলা, তিনি উত্তর দিলেন। তিনি বললেন, তিনি জানালেন লঙ্কার কুশল সম্পর্কে জানালেন। বললেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র, হায় কথাটার মধ্য দিয়ে একটা হতাশা, একটা কষ্ট, একটা দুঃখ প্রকাশ পাচ্ছে যে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। কনক লঙ্কার দশা বলার মতো নয়, কি আর কহিব, কি আর বলবো বলার মতোই নয়।
কনক লঙ্কার দশা অর্থাৎ স্বর্ণলঙ্কার দশা সত্যি বলার মতো নয়। তাহলে স্বর্ণলঙ্কার দশা কেমন না, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। বলি মানে বলবান, বলি মানে বলশালী, বলি মানে পরাক্রমশালী। বীর বাহু যে কিনা হত হয়েছে, নিহত হয়েছে, সেই বীরবাহু যে ইন্দ্রজিতের প্রিয় ভাই। তাহলে প্রিয় ভাই বীরবাহু বলি বলশালী বীরবাহু ঘোরতর রণে, রণে মানে যুদ্ধে, প্রচণ্ড যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে হত হয়েছে, মারা গেছে। তাহলে এটা লঙ্কাপুরীর একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং সেই বীরবাহুর মৃত্যুতে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে অর্থাৎ বীরবাহুর মৃত্যুতে, বীরবাহুকে পুত্রকে হারানোর শোকে মহাশোকী, মহা মানে গভীর শোকে নিমজ্জিত, মগ্ন, গভীর শোকে ডুবে রয়েছেন রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি কে? রাক্ষসদের অধিপতি রাজা রাবণ। পুত্রকে হারিয়ে গভীরভাবে শোকাচ্ছন্ন রাক্ষসদের অধিপতি, যে রাক্ষসদের অধিপতি রাজা রাবণ, তিনি গভীর শোকাচ্ছন্ন অবস্থায় সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। সসৈন্যে মানে সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে, সৈন্যবাহিনীকে সাথে নিয়ে, সাজেন অর্থাৎ সেজে ওঠেন, সুসজ্জিত হয়ে ওঠেন, সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের সাজে সেজে উঠতে। এবং নিজেও যুঝিতে আপনি, নিজেও আপনি মানে নিজে, নিজেও যুঝিতে মানে যুদ্ধ করতে তিনি সসৈন্যে সেজে উঠছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু, মহাবাহু, বাহু বলে বলিয়ান, বাহু শক্তিতে বলিয়ান। এখানে মহাবাহুকে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ মায়ের ধাত্রী প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মীর কাছ থেকে এই সংবাদ শুনে মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হলেন, অত্যন্ত অবাক হলেন। বিস্ময় মানিয়া অর্থাৎ বিস্মিত হয়ে তিনি জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? কি কহিলা ভগবতী? ভগবতী বলে কাকে সম্বোধন করা হয়েছে? দেবী লক্ষ্মীকে। দেবী লক্ষ্মীকে। তাহলে ভগবতী, ভগবতী শব্দের অর্থ কি? ঈশ্বরী। ঈশ্বরী মানে দেবী। তাহলে ভগবতী অর্থাৎ ঈশ্বরী বা দেবী, দেবী এখানে লক্ষ্মী। তাহলে লক্ষ্মীকে ভগবতী সম্বোধন করে তিনি বলছেন, মানে ইন্দ্রজিৎ বলছেন যে কি কহিলা, কি বললেন, এমন কথা শুনবেন, এমন কথা শুনতে হবে তিনি আশা করেননি। তাই বলছেন কি কহিলা ভগবতী, আপনি কি বললেন? কে বধিল কবে প্রিয়ানুজে? আমার প্রিয় অনুজকে, আমার প্রিয় ভাইকে, প্রিয়ানুজে মানে প্রিয় ভাইকে, প্রিয় অনুজকে কে বধিল? কে বধ করলো? কবে বধ করলো? বলো। প্রিয় অনুজ, প্রিয় অনুজ, ইন্দ্রজিতের প্রিয় অনুজকে বীরবাহু। অনুজ, অনুজ মানে ভাই, অনুজ মানে ছোট ভাই। অনুজ অনুতে জন্মায় যে, অনু মানে পরে জন্মায় যে, আর অগ্রজ হলে অগ্রে জন্মায় যে মানে আগে জন্মায় যে, বড় ভাই, দাদাকে বলা হয় অগ্রজ, আর অনুজ হচ্ছে ছোট ভাই, অনুতে মানে পরে জন্মায় যে। তাহলে প্রিয় অনুজকে অর্থাৎ প্রিয় ভাইকে কে কবে হত্যা করলো? এটা তো তার কাছে অবিশ্বাস্য, বিস্ময়ের একটা সংবাদ। হত্যা করার কোনো প্রশ্নই নেই, কারণ নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে অর্থাৎ নিশারণ মানে কি? রাত্রিকালীন যুদ্ধ। নিশা মানে রাত, রণ মানে যুদ্ধ, নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে। রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি রঘুবরে। রঘুবর, রঘুবর মানে কে? রামচন্দ্র। রঘুবর, বর মানে শ্রেষ্ঠ, রঘু বংশের শ্রেষ্ঠ, তাই রঘুবরে মানে রঘুবংশের শ্রেষ্ঠকে অর্থাৎ রামচন্দ্রকে। রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে আমি মানে ইন্দ্রজিৎ তিনি সংহার করেছিলেন, তিনি হত্যা করেছিলেন, তিনি তাকে নিহত করেছিলেন। অথচ সেই রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছে, এটা তার কাছে সত্যি অবাক করার, এটা তার কাছে সত্যি বিস্ময়ের। আরও বলছে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড করিয়া,
খণ্ড খণ্ড করে আমি কাটলাম, অর্থাৎ খণ্ড খণ্ড করে হত্যা করে খণ্ড খণ্ড করলাম। প্রচণ্ড স্বর বৈরী দলে, বরশি মানে বর্ষণ করে, বিদ্ধ করে, হেনে, প্রচণ্ড স্বর, প্রচণ্ড মানে শানিত, তীক্ষ্ণ, ধারালো স্বর বর্ষণ করে বৈরী দলকে হত্যা করলেন। বলো বৈরী দল মানে কি? শত্রু দল। বৈরী মানে শত্রু, তাহলে বৈরী দল মানে শত্রু দল। শত্রু দলকে খণ্ড খণ্ড করে তিনি কাটলেন প্রচণ্ড অর্থাৎ শানিত তীক্ষ্ণ স্বর বর্ষণ করে। তাহলে শত্রুরই তো আর জীবিত থাকার কথা নয়, শত্রুকে তো বিনাশ করেছে, অথচ সেই শত্রুদের হাতে তার প্রিয় অনুজের মৃত্যু হয়েছে, এটা তার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। অবাক করা একটা ব্যাপার, অবিশ্বাস্য একটা ব্যাপার। তাই বলছে তবে বারতা, তবে বারতা, কেনই বারতা? বলো বারতা মানে কি? বার্তা, সংবাদ। তাহলে কেন এই সংবাদ, এই অদ্ভুত বার্তা? এই বার্তা আমার কাছে অদ্ভুত লেগেছে, আমার কাছে আজব লেগেছে, অবিশ্বাস্য লেগেছে। এমন অদ্ভুত বার্তা কিসের জন্য, কেন, কি করে তুমি পেলে? জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। জননী মা, তুমি শীঘ্র বলো, তুমি আমাকে তাড়াতাড়ি বলো, দ্রুত বলো যে তুমি এই সংবাদ কোথায় পেলে? এই সংবাদ তো কিছুতেই সত্য হতে পারে না, তুমি কি করে এমন সংবাদ পেলে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর, বলো রত্নাকরের অর্থ কি? রত্নের আকর, রত্নের ভাণ্ডার, কিন্তু সমুদ্রের সমার্থক শব্দ, তাহলে রত্নাকর মানে সমুদ্র। রত্নাকর রত্নোত্তমা অর্থাৎ সমুদ্রে যিনি, সমুদ্রে যত রত্ন আছে তাদের মধ্যে উত্তমা অর্থাৎ উত্তম, এখানে স্ত্রীলিঙ্গে, তাই রত্নোত্তমা বলা হয়েছে, উত্তমা বলা হয়েছে উত্তম না বলে। রত্নাকর অর্থাৎ সমুদ্রের যত রত্ন তার মধ্যে শ্রেষ্ঠ রত্ন, তাই রত্নদের মধ্যে উত্তমা শ্রেষ্ঠ রত্ন। বলো এখানে কাকে বলা হয়েছে সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন? দেবী লক্ষ্মী। তাহলে সমুদ্রের যত রত্ন আছে তার মধ্যে শ্রেষ্ঠ রত্ন, তাই সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী, সমুদ্রের কন্যাই তো লক্ষ্মী, তাহলে লক্ষ্মী হলো সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন। তো সেই রত্নাকর রত্নোত্তমা যিনি হচ্ছেন ইন্দিরা সুন্দরী অর্থাৎ সুন্দরী ইন্দিরা, ইন্দিরা মানেই দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী ইন্দিরা, ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী, তিনি উত্তর দিচ্ছেন, তিনি বলছেন যে এটা কি করে সম্ভব হলো? সম্ভব হওয়ার কারণ আছে, কারণ হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি, সীতাপতি, সীতার পতি, সীতার স্বামী কে? রামচন্দ্র। তাহলে সীতাপতি যে কিনা মায়াবী মানব, যে মানব মায়ারূপ ধরতে পারে, যে মানব মায়া রূপ ধরতে পারে, মায়াবী, মায়াবী বলেই তুমি তাকে হত্যা করেছো, কিন্তু তা সত্ত্বেও সে আবার প্রাণে বেঁচে উঠেছে, আবার জীবিত হয়ে উঠেছে। মায়াবী মানব সীতাপতি, সীতাপতি তো মায়ারূপ ধরতে পারে, মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তাই তো তোমার স্বরে, তুমি তাকে স্বর দিয়ে বিদ্ধ করলে, তোমার তীর দিয়ে, স্বর মানে তীর, তীর দিয়ে বিদ্ধ করলে সেই স্বরে মারা গিয়েও আবার বেঁচে উঠল, পুনরায় বেঁচে উঠল। যাও তুমি তরা করি, যাও তরা করি, তরা মানে কি? দ্রুত, শীঘ্র, তাড়াতাড়ি যাও, যাও তুমি তরা করি। রক্ষ রক্ষ কুলমান, রক্ষ মানে রক্ষা করো, তারপরে রক্ষ কুলমান মানে এই রক্ষ বিসর্গ আছে, রক্ষ মানে রাক্ষস, রক্ষ কুলমান মানে রাক্ষস কুলের মান সম্মান, মান মর্যাদা তুমি রক্ষা করো। এই কাল সমরে, এই যে কাল সমর, সমর মানে যুদ্ধ, কাল সমর মানে কাল রূপ সমর, কাল মানে মৃত্যু, মৃত্যুরূপ যুদ্ধ, যুদ্ধক্ষেত্রে মৃত্যু যেন অনিবার্য, এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল সমর মানে ভয়ঙ্কর যুদ্ধে তুমি যাও, গিয়ে তুমি রক্ষা করো রাক্ষসদের মান মর্যাদা, মান সম্মান। কারণ ইন্দ্রজিৎই তো রক্ষ চূড়ামণি, ইন্দ্রজিৎ তো রাক্ষসদের মধ্যে চূড়ামণি, রাক্ষসদের শ্রেষ্ঠ, রাক্ষসদের শীর্ষে রয়েছে। চূড়াতে মুকুটের যে চূড়া,
তার উপরে যদি মণি থাকে তাহলে বুঝতে হবে সেই মণিটা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, তাই তাকে সবার উপরে রাখা হয়। তাহলে রাক্ষসদের মধ্যে যিনি চূড়ামণি, তাই রাক্ষসদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলে সম্বোধন করে দেবী লক্ষ্মী বলেছেন যে যাও তুমি তরাগরি, তুমি তরা, দ্রুত যাও, রক্ষ মানে রক্ষা করো, রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করো। আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছিল, কিন্তু যাদের এটা আলোচনা শোনা নেই তাদের এখন সুবিধা হয়ে যাবে আশা করি। তো সবাই মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? এবারে আমাকে একটা কথা বলো, আমি শব্দার্থগুলোকে মুখস্থ করতে বলেছিলাম, যদি এখনও কেউ মুখস্থ না করে থাকো তাহলে কিন্তু সমস্যায় সেই পড়বে। যারা মুখস্থ করেছো তারা আমাকে বলো, রেসপন্স করো যে শব্দার্থগুলো মুখস্থ করার পরে এখন লাইনের অর্থগুলো বুঝতে খুব সুবিধা হচ্ছে না? যদি শব্দের অর্থগুলো মুখস্থ না হতো তাহলে কিন্তু বুঝতে সত্যি কঠিন হতো, অসুবিধাই হতো। তাই এই জন্য আমি এটা জানতাম বলেই তোমাদের বারবার ধরে শব্দার্থগুলো অনেক আগেই মুখস্থ করতে বলেছিলাম। এবং তাদের মধ্যে যারা যারা একেবারে হুবহু মুখস্থ করে ফেলতে পেরেছো, কোথাও আটকাচ্ছে না, বলার সাথে সাথে উত্তর দিতে পারছো বা বলতে পারছো যে এই শব্দটার অর্থ কী হবে, তাদের তো আমার মনে হয় না যে কোথাও কোনো লাইনে কোনো অসুবিধা থাকার কথা। শব্দার্থ এখনও পর্যন্ত যাদের মুখস্থ হয়নি তাদেরকে আমি আবারও বলবো শব্দার্থ মুখস্থ করো, কারণ এই শব্দার্থ মুখস্থ করলে শব্দের অর্থ এগুলো যেমন এমসিকিউর প্রশ্ন হিসাবে আসতে পারে, এসিকিউর প্রশ্ন হিসেবেও আসতে পারে। আবার শব্দার্থ মুখস্থ করলে কী হবে না, কারক বিভক্তি নির্ণয় করাটা সহজ হবে এবং সমাস করতে গিয়ে ব্যাসবাক্য তৈরি করে সমাস নির্ণয় করাটাও সহজ হয়ে যাবে। শব্দার্থ বিশেষ করে অভিষেকে শব্দার্থ মুখস্থ সবাইকে করতে হবে, যাদের এখনও হয়নি তারা আবার জোর দাও মুখস্থ করার জন্য। আর অনলাইন ক্লাসে তো বুঝতেই পারছো যে আমি বলতে পারবো, গাইড করতে পারবো, কিন্তু সেইভাবে তোমাদের বাধ্য করতে পারবো না, চাপ দিতে পারবো না। কিন্তু তোমরা তোমাদের কাজগুলো বলার পরে নিজের দায়িত্বে অবশ্যই করো, তবে গিয়ে দেখবে এই দেখো সুবিধা হচ্ছে। মানে তুমি যদি কেউ যদি এখন কাউকে এই অভিষেকটা বোঝাতে চাও, যে তোমার কাছ থেকে বুঝতে চাইবে, সে বাড়ির কেউ হোক বা যে কেউ, হ্যাঁ বন্ধুটন্ধু, তুমি তাকে খুব সহজে বোঝাতে পারবে। আর অর্থ যদি বুঝতে না পারো, মুখস্থ না থাকে, তাহলে বোঝাতে পারবে না। এবারে আমরা পরের অংশটা এগোবো। তাহলে ইন্দ্রজিৎ, স্যার বলছিলাম এই পার্ট থেকে তো হোমওয়ার্কও দেওয়া ছিল। হ্যাঁ, এই অংশটা থেকে হোমওয়ার্ক দেওয়া ছিল। হ্যাঁ, সেই হোমওয়ার্ক এখন রেডি করে রাখো। হোমওয়ার্ক চেক করাটা কঠিন, আমি বলে দেবো যে এই একটা চ্যাপ্টার থেকে সবগুলো রেডি করে রাখবে। তার মধ্যে আমি নির্দিষ্ট কতগুলো ইম্পর্টেন্ট দেখে বলবো যে এইগুলোকে লিখে আমাকে পাঠাও, তখন কিন্তু পাঠাবে। কারণ একসঙ্গে ডিটেলে এত হোমওয়ার্ক পাঠানো মানে চেক করা সত্যি কঠিন। কিন্তু লিখে রেডি করে রাখবে, লিখে তৈরি করে রাখবে। প্রশ্ন দেওয়া হয়ে গেছে মানে লিখে একদম তৈরি হয়ে থাকবে। এখন আলোচনাটা করে নিই, তারপরে লাস্টে আলোচনা করছি। তো এরপরে আমরা পরের অংশে আলোচনা যাচ্ছি। দেবী লক্ষ্মী মানে প্রভাসার বেশধারী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে দ্রুত যেতে বললেন, লঙ্কাপুরীর রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করতে বললেন। এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে কাল সমরে যেতে বলেছেন, ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। কিন্তু ইন্দ্রজিৎ কি সোজা যুদ্ধক্ষেত্রে যাবে না আগে লঙ্কাপুরীতে যাবে, কি মনে হয়? দেবী লক্ষ্মী তাকে কাল সমরে উপস্থিত হতে বললেন, কিন্তু কাল সমরে উপস্থিত হওয়ার আগে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে উপস্থিত হবেন। লঙ্কাপুরীতে গিয়ে লঙ্কাপুরীর অবস্থা হয়তো নিজের চোখে দেখবেন, তারপরে পিতা রাবণের কাছ থেকে অনুমতি নেবেন, এটাই স্বাভাবিক। ইন্দ্রজিৎ যখন এই প্রমোদ সাজে প্রমোদ উদ্যানে বামাদলের মাঝে বিলাসিতায় মত্ত, সেই অবস্থায় যখন লঙ্কাপুরীর ঘোর সংকটের কথা শুনলেন, লঙ্কাপুরীর বিপর্যয়ের কথা শুনলেন,
বিপর্যয়ের কথা শুনে তার মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হলো। তিনি যেন অপরাধী। এই মুহূর্তে তিনি যেভাবে যে অবস্থায়, সেটা কখনোই হওয়া উচিত ছিল না, কাম্য নয়। তাই লঙ্কাপুরী ওই রকম সংকটে পিতা রাবণ গভীর শোকাচ্ছন্ন হয়ে সসৈন্যে সেজে উঠছেন। ওদিকে প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু, আর লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে শত্রু সৈন্য, লঙ্কাপুরীকে বেড় দিয়ে রেখেছে শত্রু সৈন্য। তাহলে এই অবস্থায় তিনি যেখানে যে রূপে রয়েছে, যে বেশে রয়েছে, যে অবস্থায় রয়েছে, সেটা হওয়া উচিত নয়। তাই কোথাও না কোথাও তার মধ্যে একটা বিবেকের দংশন তৈরি হচ্ছে, বিবেকের দংশন অনুভূত হচ্ছে। প্রচণ্ড রাগে, প্রচণ্ড রোষে, ক্রোধে, ক্ষুব্ধ হয়ে নিজের উপরে ধিক্কার দিচ্ছেন তিনি, এবং নিজেকে ধিক্কার দেওয়ার সাথে সাথে তিনি তার যে প্রমোদ সাজ, সেই প্রমোদ সাজ ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম মানে কি? ফুলের মালা। তাহলে দাম মানে মালা, দাম অর্থে রাশিকৃত হয় অনেক, প্রচুর, কিন্তু এখানে হচ্ছে মালা। আর কুসুম দাম মানে কুসুমের অর্থাৎ ফুলের মালা। তাহলে ছিঁড়িলা মানে ছিঁড়ে ফেললো, কুসুম দাম মানে ফুলের মালা। রোষে, প্রচণ্ড রোষে, প্রচণ্ড ক্রোধে। এই ক্রোধ বা রোষের কারণ আমরা জানি। তোমরা এই লাইনটা দাগ দিয়ে রাখবে যে ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। এই লাইনটা দাগ দিয়ে রাখবে যে মহাবলী মহা শক্তিতে বলিয়ান, বাহুর শক্তিতে বলিয়ান, পরাক্রমশালী মেঘনাদ, যিনি মেঘের মতো নাদ বা গর্জন করতে পারেন, তাই তার নাম মেঘনাদ, অর্থাৎ ইন্দ্রজিৎ। কুসুম দান মানে ফুলের মালা ছুঁড়ে ফেলল, ফুলের মালা ছিঁড়ল, নিশ্চয়ই ছিঁড়ে ছুঁড়ে ফেলবে। সেই সঙ্গে ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় মানে কি? হাতে ছিল কনক মানে সোনার, বলয় মানে বালা, হাতে ছিল সোনার বালা, সোনার বালা ছুঁড়ে ফেললেন। কনক বলয়, ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় দূরে ছুঁড়ে ফেললেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কানের অলঙ্কার, কানের গহনা। ইন্দ্রজিতের কানে ছিল কুণ্ডল, সেই কুণ্ডলও ছুঁড়ে ফেললেন। কোথায় ছুঁড়ে ফেললেন? পদতলে মানে পায়ের কাছে, পায়ের কাছে পড়ে রয়েছে কুণ্ডল, আর সেই কুণ্ডল পায়ের কাছে পড়ে রয়েছে। এই কুণ্ডল পায়ের কাছে পড়ে থেকে যেভাবে দীপ্তি পাচ্ছে, যেভাবে সুশোভিত শোভা পাচ্ছে, সৌন্দর্য বিচ্ছুরণ করছে, সৌন্দর্যকে ছড়িয়ে দিচ্ছে, সেই কুণ্ডলের পড়ে থাকা সৌন্দর্যকে ফুটিয়ে তোলা, সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়াটাকে তুলনা করা হয়েছে একটা উপমার সাহায্যে। উপমা, সেই উপমাটা কি? এই উপমাটাকে তোমরা দাগ দিয়ে রাখবে। উপমাটা হলো যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের ফুল, অশোক গাছের ফুল যেমন অশোক গাছ থেকে তার গোড়ায় পড়ে আভাময় হয়ে থাকে, আভা সৌন্দর্য বিচ্ছুরিত করে, দীপ্তি পায়। দেখবে কখনো কখনো ঝড়ে বাতাসে গাছের ফুল পড়ে গাছের তলায় শোভা পায়, উজ্জ্বল হয়ে ছড়িয়ে থাকে। সেটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এই সমস্ত ফুল গাছের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি। রাস্তার পাশে রাধাচূড়া, কৃষ্ণচূড়া এই সমস্ত ফুল গাছ থাকলে, আর রাতে যখন ঝড় বৃষ্টি হয়, সকালবেলা হেঁটে যাওয়ার সময় দেখা যায় গাছের তলায় পড়ে কি সুন্দর আভাময় হয়ে রয়েছে। ঠিক তেমনিভাবে অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে যেমনভাবে আভাময় হয়ে থাকে, দীপ্তি পায়, তেমনি এখানে কি দীপ্তি পাচ্ছে? বলো, কি দীপ্তি পাচ্ছে?
কুণ্ডল। কুণ্ডল, কুণ্ডলটা কিন্তু গলায় যে ফুলের মালা ছিল সেটাও ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে, হাতে যে সোনার বালা ছিল সেটাও ছুঁড়ে ফেলেছে, আর কানের কুণ্ডলটাও ছুঁড়ে ফেলেছে। কিন্তু তিনটের মধ্যে যে বস্তুটা, যে জিনিসটার শোভা সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তুলনা করা হচ্ছে অশোক গাছের তলায় পড়ে থাকা অশোক ফুলের মতো দীপ্তি পাচ্ছে, সেটা হলো কানের কুণ্ডল। তাহলে কানের কুণ্ডল পরে শোভা পাচ্ছিল, সেই শোভা পাওয়াটা যথা মানে যেমন অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়ে যেমনভাবে আভা পায়, দীপ্তি পায়, তেমনিভাবে শোভা পাচ্ছিল। এই উপমাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এই উপমাটা যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, এটা আমি দাগ দিতে বললাম, হ্যাঁ দাগ দিয়ে রাখো। এখান থেকে যেমন এর অর্থটা, সরলার্থটা দিতে পারে, এর তাৎপর্যটা দিতে পারে, তেমনি এই উপমাটা কোন প্রসঙ্গে এখানে গ্রহণ করা হয়েছে, কোন প্রসঙ্গে আনা হয়েছে সেটাও দিতে পারে। প্রসঙ্গ, তাৎপর্য, অর্থ এগুলো দিতে পারে। ধিক মোরে, নিজেকে ধিক্কার দিচ্ছেন ইন্দ্রজিৎ, নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার দিচ্ছেন যে লঙ্কাপুরী এমন সংকটে, আর এই সময় আমি এখানে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। কুমারকে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, কুমার ইন্দ্রজিৎ, হ্যাঁ ইন্দ্রজিৎ গম্ভীরভাবে বলছেন ধিক মোরে, ধিক্কার দিচ্ছেন গম্ভীরভাবে নিজেকে, আবারও পুনরায় ধিক্কার দিচ্ছেন, হা ধিক মোরে, আবার ধিক্কার দিচ্ছেন তিনি। এই ধিক মোরে, এই যে হা ধিক মোরে, এই দুটো লাইনকে তোমরা দাগ দিয়ে রাখবে, কারণ এই দুটো লাইন থেকে প্রশ্ন হতে পারে। তবে এখান থেকে যা প্রশ্ন হবে উত্তরে একই, যে কেন নিজেকে ধিক্কার দিচ্ছেন, কেন বারবার নিজেকে ধিক্কার দিচ্ছেন ইন্দ্রজিৎ। কারণ লঙ্কাপুরীর এদিকে সংকট, আর সেই মুহূর্তে এই দিকে ইন্দ্রজিতের যে কৃতকর্ম, ইন্দ্রজিৎ যে অবস্থায়, সেটার জন্য নিজেকে ধিক্কার দিচ্ছেন। এই অবস্থায় সবার আগে আমাকে দরকার আমার পরিবারের পাশে, সবার আগে আমাকে দরকার আমার রাজ্যের অধিবাসীদের পাশে, আমার স্বজাতিদের পাশে, আমার রাজ্য আমার দেশের পাশে আমাকে দরকার। অথচ আমি এই মুহূর্তে গভীর সংকটের সময়, বিপদের সময় অনেক দূরে, আর যে অবস্থায় আমি রত সেই অবস্থাটাও কখনোই হওয়া উচিত নয়। তাই নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছে ইন্দ্রজিৎ। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। ধিক্কার দিয়ে বলল বৈরী দল, বৈরী মানে কি? শত্রু দল। বৈরী দল বেড়ে, বেড়ে মানে কি? বেড়ে, হ্যাঁ বেড় দিয়ে রেখেছে, বেড়া দিয়ে রেখেছে মানে ঘিরে রেখেছে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল স্বর্ণলঙ্কাকে বেড় দিয়ে রেখেছে। যে রাম, লক্ষ্মণ, বিভীষণ, হনুমান, এই তাদের সব দল বল সাঙ্গপাঙ্গ বৈরী দলরা ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কাকে। অথচ হেথা মানে এখানে, আমি বামা দল মাঝে। বামা দল মানে কি? নারী দল। নারী দল, নারী। ইন্দ্রজিৎ তিনি তো একজন রাক্ষস পুত্র না, তাহলে তিনি তো একজন রাক্ষস পুত্র, তাহলে তিনি থাকবেন বামা দলের মাঝে, মানে রাক্ষসিনীদের মাঝে, রাক্ষসীদের মাঝে। কিন্তু এখানে রাক্ষসীদের সত্তাকে একেবারে বিলোপ করা হয়েছে, একেবারে হ্রাস করে দেওয়া হয়েছে। এবং এই রাক্ষসীরা এখানে মেঘনাদ বধ কাব্যে লেখক তথা কবির লেখনীতে, কবির ভাবনায় সম্পূর্ণ মানবিক সত্তা রূপে প্রকাশ পেয়েছে। এরা মানবীর সত্তা। তাই বামা দল মাঝে মানে নারী দলের মাঝে। এই কি সাজে আমারে? নিজেকে প্রশ্ন করছে ইন্দ্রজিৎ, এই কি সাজে আমারে? আমাকে কি এই সাজে, সাজে মানে কি? মানায়। আমাকে কি এরকম মানায়? এটাই কি আমাকে সাজে? এই রকম কি মানায়? এরকম মানে লঙ্কাপুরী যখন ঘোর বিপদে, আমি তখন বামা দলের মাঝে প্রমোদ সাজে, প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত। এটা কি আমাকে সাজে? এটা কি আমাকে মানায়? এই লাইনটা দাগ দিয়ে রাখবে, এই কি সাজে আমারে। দশা ননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রজিৎ
আমি দশানন আত্মজ, দশাননের আত্মজ। 10 আনন যার, জগতে তো একজনই আছে দশানন, 10 আনন যার, 10 মাথা মুখ যার, সে হলো রাবণ। তাহলে তার আত্মজ, আত্মজ মানে কি? পুত্র। পুত্রজ। আত্মজ মানে পুত্র, আত্মজা হলে কন্যা, আত্মজ মানে পুত্র। তাহলে তার আত্মজ আমি, তার পুত্র আমি, দশানন, রাজা রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ, যে কিনা দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে, তাই তার নাম ইন্দ্রজিৎ। রাজা রাবণের পুত্র, তার উপরে আমি দেবরাজ ইন্দ্রকে পরাস্তকারী ইন্দ্রজিৎ। তাহলে এটা কি আমাকে সাজে? এই কি আমাকে মানায়? আনরথ তরা করি, এই কে আছিস? নিয়ে আয় আমার রথ। আনরথ, নিয়ে আসো আমার রথ। তরা করি, তরা মানে কি? শীঘ্র, দ্রুত। আনরথ তরা করি, তরা করি, দ্রুত শীঘ্রই আমার রথ নিয়ে আসো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, ঘুচাবো এ অপবাদ, এই অপবাদ আমি ঘুচাবো, এই অপবাদ আমি মুছে দেব। বোধি রিপুকুলে, রিপু মানে কি? শত্রু। শত্রু। রিপুকুলে মানে শত্রুকুলকে, শত্রুকুলকে বধ করে, শত্রুকুলকে নির্বংশ করে, শত্রুকুলকে নিধন করে, হত্যা করে। এখানে ইন্দ্রজিৎ রাক্ষস, তাহলে ইন্দ্রজিতের শত্রুকুল বলতে কাদের কুলকে বুঝিয়েছে? রামের। রামের কুল, রাম লক্ষ্মণ আর তার যারা সঙ্গী সাথী সহযোগিতা করছে তাদেরকে হত্যা করে রিপুকুল অর্থাৎ শত্রুকুলকে বধ করে এই অপবাদ আমি ঘুচিয়ে দেব। এই অপবাদ, এই যে অপবাদ, এই যে কলঙ্ক, এটা আমি ঘুচিয়ে দেব অর্থাৎ মুছে দেব। বলো তো কোন অপবাদ, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? লঙ্কাপুরী যখন ঘোর সংকট, তখন তিনি প্রমোদ বিহারে রত, প্রমোদ নারী দলের মাঝে, বামা দলের মাঝে। তাহলে এই যে অপবাদ, এই নারী দলের মাঝে, বামা দলের মাঝে আমি প্রমোদ বিহারে রত, বিলাসে মত্ত, এই অপবাদ আমি ঘুচাবো। এবং সেটা কিভাবে? না বোধি রিপুকুলে, রিপুকুলকে বধ করে, রিপুকুলকে হত্যা করে। আচ্ছা, এখানে যে কয়েকটা লাইন আমি দাগ দিতে বললাম, সেই কয়েকটা লাইন থেকে আমি এখনই প্রশ্ন বলছি, তোমরা একটু প্রশ্নটা লিখে নাও। লাইনগুলো তো দাগ দেওয়া আছে, সামনে খাতাটা নিশ্চয়ই থাকবে, যদি না থাকে ঝটপট বের করো। এই যে কটা লাইন, এর আগে পর্যন্ত যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমরা নিজেরা সেখান থেকে উত্তর তৈরি করে রাখবে। যাদের কাছে নেই তারা অন্যান্যদের কাছ থেকে একটু নিয়ে নেবে প্রশ্নগুলো নিয়ে উত্তর তৈরি করো। আর এখন যে কয়েকটা লাইন আমি নতুন করে দাগ দিলাম, সেই কয়েকটা লাইন থেকে প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো লিখে নাও, তার উত্তরগুলো তৈরি করবে। প্রথম লাইন কি দাগ দিলাম বলো তো? ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাথ। হ্যাঁ, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাথ, এটার প্রশ্ন লেখো। মহাবলী মেঘনাথ রুষ্ট হয়েছিলেন কেন? মহাবলী মেঘনাথ রুষ্ট, রয়সু মূর্ধন্যশয় ট, পেট কাটা মূর্ধন্যশয় ট, রুষ্ট হয়েছিলেন কেন? হয়েছে? এটা 1 নম্বরের এসে গিউর প্রশ্ন। এরপরে পরের লাইন কি ছিল, দাগ কি দিয়েছিলাম? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এটা লিখবে, অর্থ লেখো। আচ্ছা, অর্থ লেখার পরে একটা অবলিক চিহ্ন দাও, দিয়ে পাশে লেখো তাৎপর্য লেখো। আবার একটা অবলিক অথবা চিহ্ন দাও, দিয়ে লেখো প্রসঙ্গ লেখো। আলাদা আলাদা করে হলে 1 নম্বরের, অর্থের জন্য 1, তাৎপর্যের জন্য 1, প্রসঙ্গের জন্য 1। আবার এইটাকেই 3 নম্বরের মানে 1+2 এইভাবে পার্ট করে নিতে পারো। 3 নম্বরের জন্য আলাদা করে এই লাইনটা থেকে প্রশ্ন লিখে রাখো, আলাদা করে এরকম লিখবে, প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। 1+2, 3 নম্বরের কম বেশি 60টি শব্দে লিখতে হবে। 1+2 মার্কস, নাম্বার হচ্ছে 1+2, প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। আবার আলাদা আলাদা করে লিখবে, এর অর্থ 1 নম্বরের আলাদা লিখবে, এর প্রসঙ্গ আলাদা লিখবে, এর তাৎপর্য। হলো, বোঝা গেল? এরপরে কি লাইনে দাগ দেওয়া ছিল, কোন লাইনে দাগ দেওয়া ছিল? ধিক মোড়ে না?
ধিক মোরে, হা ধিক মোরে, এটা দুটো অথবাই করে নাও, একই প্রশ্ন হবে, উত্তর একই। জি, লেখো কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন বা ধিক্কার দিয়েছিলেন। হ্যাঁ, কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন, 1 নম্বরের এসে কি প্রশ্ন। পরীক্ষায় তো কে দিল না, শুধু ধিক্কার দেওয়ার কারণটা লিখতে বলতে পারে। কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন। তারপরে এই কি সাজে আমারে, এটার প্রশ্ন লেখো। কাকে, কখন, কি সাজে না বা মানায় না। কাকে, কখন, কি সাজে না বা মানায় না। কখন মানে লঙ্কাপুরী যখন ঘোর সংকটের সম্মুখীন। কাকে, কখন, কি সাজে না বা কি মানায় না। তারপর ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, এটা প্রশ্ন লেখো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, প্রশ্ন লেখো। কোন অপবাদের কথা বলা হয়েছে, কোন অপবাদ। 1 নম্বরের এসে কি প্রশ্ন। তাহলে মাত্র কয়েকটা, আর আগেরগুলো অবশ্যই তোমরা লিখবে। আগেরগুলো একটু আমাকে বলে দাও তো, যাদের কাছে এই প্রশ্নগুলো নেই, যাদের বইতে এই লাইনগুলো দাগ দেওয়া নেই, তারা এখনই দাগ দিয়ে নেবে। শুধু লাইনগুলো আমাকে একটু বলো। প্রথম লাইনটা কি দাগ দেওয়া ছিল বলো, একজন বলো। কি হেতু না, এটা কি বললে আবার, ও গতি তব আজিয়ে ভবনে, দাগ দিয়ে রাখো। যাদের বইতে আগে দাগ দেওয়া নেই তারা দাগ দিয়ে রাখো। গতি তব আজিয়ে ভবনে। পরের লাইন বলো। হ্যাঁ, কহ দাসে লঙ্কার কুশল, এটা দাগ দিয়ে রাখো। কহ দাসে লঙ্কার কুশল। তারপরের লাইন বলো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, এটা দাগ দিয়ে রাখো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, এটা দাগ দাও। তারপরে বলো। কি আর কহিব কনক লঙ্কার দশা, এটা দাগ দাও। কি আর কহিব কনক লঙ্কার দশা। তারপরে বলো। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এটা দাগ দাও। তারপরে বলো। তবে 12টা এ অদ্ভুত 12টা, তবে 12টা এ অদ্ভুত 12টা, এটা দাগ দাও। তারপরে বলো। জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, শীঘ্র কহ দাসে দাগ দাও। কোথায় পাইলে তুমি, এটা কারো কারো বইতে দাগ দেওয়া নাও থাকতে পারে, আবার দাগ দিয়ে নাও। জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। পরেরটা বলো। পেয়ে গেছি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, এটা দাগ দাও। তারপর হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে মায়াবী মানব বলা হয়েছে কেন, সীতাপতি মায়াবী মানব সীতাপতি, দাগ দাও। তারপর যাও তুমি তরা করিতে, দাগ দাও। যাও তুমি তরা করিতে, দাগ দাও। আচ্ছা, এই প্রশ্নের এই লাইনগুলো তো আমি বলে দিলাম। এই লাইনগুলো দাগ দিতে বললাম, দাগ তো দিয়ে নিলে। আর যাদের কাছে প্রশ্ন নেই তারা প্রশ্নগুলো কি করে পাবে। তোমাদের মধ্যে কেউ একজন ফটো তুলে গ্রুপে পাঠিয়ে দাও প্রশ্নের ফটোগুলো। হ্যাঁ, কোশ্চেনগুলো শুধু পাঠাবে, উত্তর না। কোশ্চেনগুলো একটু ফটো তুলে পাঠাও। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। এরপরে লাইন ধরে পরের ক্লাসে এগিয়ে দেবো, আলোচনা করে দেবো। সবাইকে টাটা। 1 মিনিট।